প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। সাকিব মাশরাফি ইস্যুতে নমনীয় থাকবে সরকার। ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন, মামলা নিষ্পত্তি করে আসা দরকার। ক্রিকেট বোর্ড সাজানোর ছক আঁকছে বিএনপিপন্থী সংগঠকরা। সাংবাদিক, অ্যানালিস্টরাও হতে পারবেন বিসিবি কর্তা। টেস্ট সিরিজ খেলতে আগস্টে অস্ট্রেলিয়া যাবে টাইগাররা। ভেন্যু নিয়ে এক্সপেরিমেন্টে মেতেছে অজিরা। বেতন কাঠামোর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন জামাল ভুঁইয়া। পাইপলাইনে ফুটবলারের ঘাটতি থাকবে না। চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে জায়ান্টরা। রিয়াল মাদ্রিদ বেনফিকাকে দেবে আতিথেয়তা। সাকিব মাশরাফি ইস্যুতে নমনীয় থাকবে সরকার, তবে মামলা নিষ্পত্তি করে আসতে হবে তাদের, এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সাথে দেশের ক্রীড়াকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের সিও এবং ফারুক ভাই গিয়েছিলেন, সুজন ভাই এবং ফারুক ভাই। তাদের কাছে একটা ফাইল ছিল, যে ফাইলটা আমাদেরকে যার উকিল দিয়ে গেছে সাকিবের, সেটা আমরা আজকে হস্তান্তর করার কথা ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। তো সেটার জন্য গিয়েছিল, কিন্তু তখন উনি খুব ব্যস্ত ছিলেন, যেহেতু অনেকগুলো ফেডারেশন, অনেক কর্মব্যস্ততা। কিন্তু আমিনুল সাহেব ঠিকই এটাকে ওনার নলেজ এনেছেন এবং উনি খুব ভালোভাবেই বলেছেন, যেটা আপনারা সেক্রেটারি মহোদয়কে দিয়ে যাবেন, উনি টেক কেয়ার করবে, আমি এটা দেখছি পরে। অর্থাৎ সাকিব আল হাসানের মামলার ফাইল মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। স্টার প্লেতে জানিয়েছিলেন বিসিবি পরিচালক। এই বিষয়ে সরকারের পরিকল্পনা কি জানতে চাওয়া হয়েছিল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি, এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে, এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো ইনশাআল্লাহ। দায়িত্ব পেয়েই সব ফেডারেশনের সাথে বসেছেন, দিতে বলেছেন কর্মপরিকল্পনা। তবে ক্রীড়া মন্ত্রণালয়ে নেই বিগত সময়ের খুব বেশি নথি। অনেকগুলো ফেডারেশন আছে, সেই ফেডারেশনগুলোর কোনো দলিল বা তারা কিভাবে এতদিন চলেছে, আপনি কিভাবে চলবেন, কোনো কিছু আপনার জন্য নথিপত্র রেখে গেছে কিনা, আপনি কি অবস্থায় আছেন? আমি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আমাদের 51টি ফেডারেশনের সাথে বসেছিলাম, এবং তাদের কাছ থেকে কিছু গত 1 বছরের তাদের সফলতার কিংবা তাদের ব্যর্থতার যে মূল্যায়ন, সেটার একটি রিপোর্ট আমি তাদের কাছে চেয়েছি, এবং তাদের বাৎসরিক ক্যালেন্ডার চেয়েছি। এবং আমি যেইভাবে বিগত সরকার চালিয়েছে, আমরা দেখছি এখানে আরও অবজারভেশন করছি যে আরও কোথাও কোনো সমস্যা আছে কিনা। বাট আমরা খুব পজিটিভলি চিন্তা করছি যে আমরা অতীতের দিকে না তাকিয়ে আমরা যে ভালোটা করতে চাই, সেই ভালোটা যাতে আমি আমার দ্বারা শুরু করতে পারি। মিরপুরের দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করতে সেসব কথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। চমক দেখিয়ে ক্রিকেট বোর্ড সাজানোর ছক আঁকছে বিএনপিপন্থী ক্রিকেট সংগঠকরা। সাংবাদিক, অ্যানালিস্ট সহ নানা ক্যাটাগরির মানুষ হতে পারবেন বিসিবির পরিচালক। এছাড়াও বর্তমান বোর্ড থেকে যোগ্য ব্যক্তিদের জন্যও সুযোগ থাকবে নতুন বোর্ডে নাম লেখানোর। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা হোক দেখার মতো, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারা যাতে আমাদের বোর্ড থেকে দেখে শিক্ষা নিয়ে তাদের বোর্ড গঠন করতে পারে। এই বোর্ড থেকে কেউ আসতে পারে কি না পারে, সেটা যদি আসতে পারে আসবে, সেটা যোগ্যতার ভিত্তিতে আসবে।
ইন্টারিম গভর্নমেন্টের হস্তক্ষেপ আর তৎকালীন স্পোর্টস অ্যাডভাইজর আসিফ মাহমুদের নগ্ন রাজনীতি সহ নানা অভিযোগে বিসিবির সবশেষ বোর্ড নির্বাচন বয়কট করেছিল বিএনপিপন্থী সংগঠকরা। সুবিচার পেতে হাইকোর্টে রিট করেছিল তারা। সেখানে রিট আবেদনের রায় বিদ্রোহীদের পক্ষে গেলেও পরবর্তীতে চেম্বার জজ আদালতের স্থগিতাদেশের পর অনুষ্ঠিত হয় একপেশে নির্বাচন। তবে বিএনপি সরকার গঠনের পর বদলে গেছে হাওয়া। আবারও আইন আদালতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সেসব সংগঠকরা। বিদ্রোহী গ্রুপের সামনে থেকে নেতৃত্ব দেয়া মাসুদুজ্জামান মাসুদের আশা, বর্তমান বোর্ডকে আদালতে অবৈধ ঘোষণা করলে আবারও নতুন করে হবে নির্বাচন। আর নির্বাচনে বিজয়ী হলে চমক দেখিয়ে বোর্ড সাজাবে তারা, যা দেখে ভবিষ্যতে শিক্ষা নেবে ভারত কিংবা পাকিস্তানের মতো ক্রিকেট বোর্ড। আমরা চাই যে সারা দেশ, সেটা বিভাগ, জেলা, ঢাকা সহ সমস্ত জায়গা থেকে বোর্ডটা হবে মানে যারা এই সংগঠনের সাথে জড়িত, ক্রিকেটের সাথে জড়িত তারা আসুক, এবং যারা ক্রিকেট বোদ্ধা তারা আসুক, ক্রিকেটটাকে বুঝে তারা আসুক। সেটা জাতীয় দল, সাবেক জাতীয় দল থেকেও হতে পারে, সেটা সংগঠক যারা আছে তাদের থেকেও হতে পারে, আবার যারা ক্রিকেট অ্যানালাইসিস করে খুব ভালো তাদের থেকেও আসতে পারে, আবার যারা আমাদের সংবাদকর্মী আছেন আপনাদের মতো অভিজ্ঞ, যারা ক্রিকেট নিয়ে বহু বছর যাবৎ কাজ করেছেন, তারাও আসতে পারেন। এটা আমাদের এমন একটা ইচ্ছা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা হোক দেখার মতো, এবং যা আমাদেরকে দেখে যাতে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান তারা যাতে আমাদের বোর্ড থেকে দেখে শিক্ষা নিয়ে তাদের বোর্ড গঠন করতে পারে, আমরা এই আশা করি সবসময়। এদিকে মাসুদের কাছে জানতে চাওয়া হয় পরের বোর্ডে বর্তমান পরিচালকদের স্থান হবে কিনা। সেখানে যোগ্যতার কথা মনে করিয়েছেন এই ক্রিকেট সংগঠক। এই বোর্ড থেকে কেউ আসতে পারে কি না পারে, সেটা যদি আসতে পারে আসবে, সেটা যোগ্যতার ভিত্তিতে আসবে, সংগঠক হিসাবে আসতে হবে। তার ব্যাকগ্রাউন্ডটা সেই ক্রিকেটের সাথে সম্পৃক্ততা থাকতে হবে, এইটা আমরা আশা করি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপ খেলতে না পারলেও একের পর এক সুখবর পেয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। 13 থেকে 17 আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে 22 বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে খেলা হয়নি, তবে চলতি বছর মিরাজ, লিটন, শান্তদের দম ফেলার ফুরসত নেই। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার সময়সূচি ঘোষণা করেছে পাকিস্তান, এরপর সাউথ আফ্রিকা। এবার সেই দলে যোগ দিল ক্রিকেট অস্ট্রেলিয়াও। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের অগাস্টে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। 2020 সালের মাঝামাঝি বাংলাদেশের সিরিজটা হওয়ার কথা থাকলেও কোভিড-19 মহামারীর কারণে তা বাতিল হয়েছিল। এই টেস্ট বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। আগামী 13 থেকে 17 আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট হবে 22 থেকে 26 আগস্ট। টাইগারদের বিপক্ষে এ সিরিজে নিজেদের ভেন্যু নিয়ে যেন সব ধরনের এক্সপেরিমেন্ট করতে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট দিয়ে 22 বছর পর ডারউইনে ফিরছে টেস্ট ক্রিকেট। এই ভেন্যুতে এর আগে অনুষ্ঠিত হয়েছিল মাত্র 2 টেস্ট। সেই ভেন্যুর অভিষেকেও ছিল বাংলাদেশের নাম। 2003 সালে টাইগারদের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলেছিল অজিরা। এরপর দ্বিতীয়টা হয়েছিল 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। অপরদিকে ম্যাকাইয়ের নাজমুল হোসেন শান্তর দল হতে যাচ্ছে ইতিহাসের অংশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হতে যাচ্ছে এই ভেন্যুর। অবশ্য ডারউইন আর ম্যাকাই এই 2 ভেন্যুই গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার হোয়াইট বল টপ এন্ড সিরিজের অংশ ছিল। 2017 সালের পর এটি বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বার। সুখবর আরও একটা আছে, টাইগাররা লাল বলের সিরিজ খেলতে যাওয়ার আগে ওয়ানডে আর টি-20 সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশেও আসবে অস্ট্রেলিয়া। তানজিম মসিন, স্টার নিউজ।
বিসিএল এর দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে নর্থ জোন ও সাউথ জোন। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। অন্য ম্যাচে বগুড়ায় লড়বে ইস্ট জোন ও সেন্ট্রাল জোন। মাজহারুল সাগরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। তাওহিদ হৃদয়ের কপালে চিন্তার ভাঁজ। কোচিং স্টাফের এক সদস্যের দিকে আঙুল উঁচিয়ে বেশ কড়া গলায় কি যেন বলছেন। পাশে সাব্বির রহমান রুম্মনকেও দেখা গেল, তার মেজাজটাও ঠিক সুবিধার মনে হচ্ছে না। ওদিকে পেছন থেকে লিটন কুমার দাস আর আকবর আলী তো তেড়ে আসছেন হৃদয়ের দিকে। ব্যাপারটা কি তবে মারপিট পর্যন্ত গড়াবে? না, একদমই না। নির্মল আনন্দেই এসব করছেন ক্রিকেটাররা। নর্থ জোনের ক্রিকেটাররা দুভাগ হয়ে দারুণ এক খেলায় মেতেছেন। ফুটবল দিয়ে ভলিবল খেলা, নাম তার সেপাক টাকরো। ব্রাজিলিয়ানরা এই খেলায় খুব ওস্তাদ, বিশেষ করে নেইমার। গা গরমের এই খেলায় পয়েন্ট হারানো নিয়েই ক্রিকেটারদের যত খুনসুটি আর হাসাহাসি। বিসিএলে প্রথম ম্যাচে নর্থ জোন বেশ বড়সড় একটা জয় পকেটে পুরেছে। বগুড়ায় মাঠ মাতিয়ে নাজমুল হোসেন শান্তর দল এখন রাজশাহীতে। সামনে লড়াইটা বেশ কঠিন। প্রতিপক্ষ সাউথ জোন। এই সাউথ জোনও কিন্তু ফেলনা নয়, তারাও প্রথম ম্যাচে সেন্ট্রাল জোনকে বেশ কায়দা করে হারিয়েছে এই রাজশাহীতেই। দুই দলই সমান শক্তিশালী। মাঠে যারা মাথা ঠান্ডা রেখে কম ভুল করবে তাদের জয়ের সম্ভাবনাই বেশি থাকবে। নর্থ জোনের পেসার শরীফুল ইসলামও তেমনটাই ভাবছেন। তার চোখে মুখে আত্মবিশ্বাস খেলা করছে। যারা ভালো ক্রিকেট খেলছে, আমরাও আলহামদুলিল্লাহ বগুড়াতে ভালো ক্রিকেট খেলছি। সো কালকে যারা যত কম মিস্টেক করবে তারাই জিতবে। সো আশা করি দুই দলের মধ্যে এক দল জিতবে। 4 দলের এই বিসিএল চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা লড়াইয়ে টিকে থাকবে তারাই পাড়ি জমাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে 3 মার্চ হবে ফাইনাল। পাকিস্তান সিরিজের প্রস্তুতি বিসিএল দিয়ে ভালোভাবেই সারছেন টাইগাররা। প্রতিটি দল আরও অন্তত 2টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ফাইনালে ওঠা 2 দল খেলবে 3 ম্যাচ। এই ম্যাচগুলো শেষেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, রাজশাহী। সাকিব আল হাসান দেশে ফিরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবেন। বিসিএল এর ম্যাচ দেখতে আসা বগুড়ার ক্রিকেট ফ্যানরা এই দাবি করেছেন। শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিক ক্রিকেট শীঘ্রই বগুড়ায় ফিরবে প্রত্যাশা ভক্তদের। চাই যে সাকিব আল হাসান আমাদের বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে খেলুক। সাকিব আল হাসান আবার বাংলাদেশের হয়ে খেলুক, এবং সেটা বগুড়ার মাটিতে। বগুড়ার ক্রিকেট প্রেমী মানুষের কিছুটা উচ্চাভিলাষী চাওয়াই বলা যায়। 22 বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। তবে বিসিএল এর জন্য নতুন করে প্রাণ ফিরে পেয়েছে দেশের 3য় আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পাওয়া স্টেডিয়ামটি। রমজান মাসে সকালটা একটু দেরিতেই শুরু হয়। সেহরি করে মানুষ ওঠে একটু বেলা করে। তবে ক্রিকেটের কাছে ঘুম খুবই তুচ্ছ। তাই তো সকাল সকাল স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন। কেউ এসেছেন প্রায় 100 কিলোমিটার দূর থেকেও, সেহরি করে না ঘুমিয়েই। হোক ঘরোয়া ক্রিকেট, তবে খেলছেন তো জাতীয় দলের তারকারাই। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা। কিন্তু এতটুকুতেই সন্তুষ্ট নন বগুড়ার ক্রিকেট প্রেমীরা। আমরা বগুড়ার মানুষ আশাবাদী যে আরো আন্তর্জাতিক ম্যাচগুলো বগুড়াতে দেওয়া হোক। তো হয়তো যদি আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারতাম। আমরা চাই যে বগুড়া যেন আন্তর্জাতিক মানে খেলাগুলো যা হয়। বিসিএলে বগুড়ায় প্রথম ম্যাচের অধিকাংশ গ্যালারি ভরে গিয়েছিল। গেট খুলতে দেরি হয়, গেট ভাঙার চেষ্টাও করেছিল দর্শকরা। গেট খুলে দিতে হুমড়ি খেয়ে মাঠে প্রবেশ করেছিল। গেট ভেঙে ফেলার চেষ্টা কিংবা হুমড়ি খেয়ে মাঠে ঢোকা দেখায় উচ্ছৃঙ্খলা। তবে এর পেছনে লুকিয়ে আছে ক্রিকেট প্রেম। ক্রিকেট যে বাঙালির রক্তে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, বগুড়া। নারী টি-20 বিশ্বকাপের কঠিন গ্রুপে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাধা পেরুতে যৌথ বাহিনীকে লড়তে হবে মহাশক্তিশালী অস্ট্রেলিয়া সহ সাউথ আফ্রিকা, ভারতের মতো দলের বিপক্ষে। শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে কেমন করবে লাল সবুজের প্রতিনিধিরা?
এই তো সপ্তাহ তিনেক আগের কথা, নেপালের নারী টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ারে জেতা বাংলাদেশকে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে এয়ারপোর্টে বরণ করে নিয়েছিল বিসিবি। ফুল দিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছিল সংবর্ধনা। তবে সেটা ছিল কেবলই আসল লড়াইয়ের আগে খানিক মুহূর্তের খুশি। এবার কঠিন যুদ্ধে নামতে চলেছে নিগার সুলতানা জ্যোতির দল। কোয়ালিফায়ারে স্কটল্যান্ড, নামিবিয়া, থাইল্যান্ডের মতো দলের সাথে 7 ম্যাচের 7টাতেই জয়। অথচ বিশ্বকাপের মূল পর্ব যেন জ্যোতি ফাহিমাদের কঠিন বাস্তবতা দেখানোর অপেক্ষাতে আছে। কারণ গ্রুপ 1-এ থাকা বাংলাদেশের প্রতিপক্ষ যে বেজায় শক্তিশালী। 12 জুন থেকে বিশ্বকাপ শুরু, দুদিন বাদেই শুরু বাংলার মেয়েদের মিশন। প্রতিপক্ষ হিসেবে আছে নেদারল্যান্ডস, টুর্নামেন্টের হট ফেভারিট অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত আর সাউথ আফ্রিকা। এবারের বিশ্বকাপে বাংলার বাঘিনীদের জন্য তাই বড় চ্যালেঞ্জটাই অপেক্ষা করছে। যদিও টুর্নামেন্টে অভিষিক্ত নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচ হওয়ায় জয় দিয়েই আসর শুরু করার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। এছাড়াও কোয়ালিফায়ারে ডাচদের হারানো জলজলে অভিজ্ঞতা তো আছেই। তবে এরপর থেকে শুরু আসল চ্যালেঞ্জ। বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ টুর্নামেন্টের 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, যেখানে 20 ওভারের ফরম্যাটে এখন পর্যন্ত 5 বারের দেখায় কখনোই জেতেনি লাল সবুজের প্রতিনিধিরা। পরের 2 ম্যাচ পাকিস্তান আর ভারতের বিপক্ষে। কাগজে কলমে 2 দলকেই হারানোর সক্ষমতা আছে বাংলাদেশের, বিশেষ করে পাকিস্তানকে। তবে পাকিস্তানিরা সাউথ আফ্রিকার বিপক্ষে যখন প্রস্তুতিমূলক সিরিজ খেলছে, এশিয়া কাপ রাইজিং স্টারসে জাতীয় দলের কয়েকজন প্লেয়ারের প্রস্তুতি বাংলাদেশের শেষ ভরসা। গ্রুপ পর্বে তাদের সবশেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে। সেখানেও এই ফরম্যাটে 15 বারের দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র 2 বার। তাই বাস্তবতা বলছে, কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে যতটা আনন্দে মেতেছিল বাংলার মেয়েরা, বিশ্বকাপের মূল পর্ব তাদের জন্য ততটা স্বস্তিদায়ক নয়। এই নিয়ে টানা 7মবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। প্রথমবার ছিল স্বাগতিক হিসেবে, পরের প্রতিবারই বাছাই পর্ব পেরিয়ে। তবে মূল আসরে কোনোবারই গ্রুপ পর্বের বাধা পেরুতেই পারেনি বাংলার মেয়েরা। তানজিম ঐশী, স্টার নিউজ। নারী ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বিসিবি। 3 দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াবে নারী বিপিএল। ক্রিকেট খেলুড়ে সব দেশের প্লেয়ারদেরই থাকছে অংশগ্রহণের সুযোগ। বিস্তারিত KM সনি রিপোর্টে। কমাস আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রুবাবা দৌলা। তার সময়েই নারী ক্রিকেটাররা পিছিয়ে থাকবে, তা কি হতে পারে? খুশির খবর, প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। 3 দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। 14 মার্চ ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে ফেরাবে ফ্র্যাঞ্চাইজগুলো। প্রতিটি দল নিতে পারবে 2 থেকে 4 জন বিদেশি খেলোয়াড়, যা টুর্নামেন্টে যোগ করবে ভিন্ন মাত্রা। ভালো কিছু টিম ওনার্স পাবো সামনে, এবং ড্রাফট যে প্রসেস, সেই প্রসেসে আমরা খেলোয়াড়দেরকে যারা সিলেক্ট করবেন সেভাবে প্রসেসটা হবে। আমরা ওটার জন্য একটা সুন্দর একটা ইভেন্ট করব। আশা রাখছি যে এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্সও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি। রোহিত কোহলিরা দেশের বাইরের লিগে না খেললেও ভারতের নারী ক্রিকেটাররা নিয়মিত অংশ নেন বিশ্বের নানা লিগে। আসন্ন নারী বিপিএলেও খেলার সুযোগ থাকছে তারকা ক্রিকেটার স্মৃতি মান্দানা ও হারমানপ্রীত কৌরদের। উই আর ওপেন টু অল অ্যাকচুয়ালি, এরকম স্পেসিফিক্যালি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু নাই। হুএভার শোজ ইন্টারেস্ট এবং যেই টিমরা সেই ধরনের প্লেয়ারদেরকে আনতে চাচ্ছেন তারা আনতে পারবেন। ইট ইজ ওপেন টু অল, সো উই উইল সি। 4 থেকে 14 এপ্রিল পর্যন্ত চলবে নারী বিপিএলের উদ্বোধনী আসর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। KM সনি, স্টার নিউজ। জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামোর আওতায় আনতে ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া সহ অন্যান্য ফুটবলাররা। তারা বলছেন, এমন কর্মসূচি বাস্তবায়ন হলে জাতীয় দলের পাইপলাইনে থাকবে না ফুটবলার ঘাটতি। 6 মার্চ পেশাদার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে, তাই অনুশীলনে শতভাগ মনোযোগ জামাল ভুঁইয়ার। লিগের মাঝেই রয়েছে এশিয়া কাপ বাছাইয়ে জাতীয় দলের শেষ ম্যাচ। তার আগে সোমবার ঘোষণা এসেছে, জাতীয় দলের ফুটবলারদের আনা হচ্ছে বেতন কাঠামোর আওতায়। নয়া যুব ক্রীড়া প্রতিমন্ত্রী দায়িত্ব নিয়েই দিয়েছেন এমন ঘোষণা।
চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। এটা আমি মনে করি এটা ভালো, এটা পজিটিভ জিনিস, কারণ উনি নিজে খেলোয়াড় ছিল, সো উনি বুঝতে পারছে মানে যে স্ট্রাগল আমরা করতেছি। 17 বছর খেলছে, সো উনি বুঝতেছে যেটা অনেক বছর খেলতেছে ওরা তো কোনো বেতন পাচ্ছে না। সো আই থিঙ্ক মানে ধন্যবাদ জানাবো কে আমিনুল ভাই, কারণ এটা দরকার ছিল। হামজা শমীদের উপস্থিতিতে জাতীয় দলে যতটা রং ছড়াচ্ছে, বিপরীতে পাইপলাইনটা কি ততটা মজবুত হতে পেরেছে? ঠিক এমন প্রশ্নের জবাব হতে পারে আমিনুল হকের এমন উদ্যোগ। ন্যাশনাল টিম ওয়েতে এবং যারা গ্রাসরুট থেকে প্লেয়াররা উঠে আসবে বা যারা ইয়াং প্লেয়ার আছে তাদের জন্য এটা একটা মোটিভেশন হতে পারে এবং তারা ন্যাশনাল টিমে আসার জন্য বেশি উদ্গ্রীব থাকবে। জুনিয়র প্লেয়ার যারা উঠে আসবে তারা চেষ্টা করবে যে সবসময় ন্যাশনাল টিমে খেলবে, একটা স্যালারি থাকবে, একটা স্বপ্ন থাকবে, তাদের একটু বেশি প্রত্যাশা থাকবে এখানে। তাই মনে করি এটা ভালো। আমরা চাই যে ফুটবল কালচারটা তার মাধ্যমে পরিবর্তন হোক। অন্যদিকে 31 মার্চ এশিয়া কাপের বাছাইয়ে শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। আর চুক্তির হিসেবে সেই ম্যাচটাই হতে পারে জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার শেষ ম্যাচ। তবে কোচের চুক্তি নবায়ন হবে কিনা সেই ভারটা ফুটবল কর্তাদের হাতেই তুলে দিলেন জাতীয় দলের কাপ্তান। আসলে আমি জানি না উনি কি থাকতে চায় না থাকতে চায়, এটা আমি বলতে পারি না, বাট অফকোর্স উনি আমার সাথে অনেক বছর থাকছিল, সো হি নোজ এভরিবডি না, সো এইটা একটা পজিটিভ সাইনটা, উনি সব কিছু জানে। বাট আসলে ডিসিশন আমি কমেন্ট করব না। জামাল বলছেন, লাল সবুজের জার্সিতে খেলা ফুটবলারদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে কাবরেরার, তাই প্রতিটি খেলোয়াড়কে চেনার সুযোগও হয়েছে তার। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। নির্বাচনের হাওয়া বইছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আঙিনায়। তফসিল ঘোষণার একদিন পর মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন বিক্রি হয়েছে বেশ কিছু মনোনয়নপত্র। সভাপতি পদে বিশিষ্ট রাজনীতিবিদ বরকতুল্লাহ বুলু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া পরিচালক পদে বিক্রি হয়েছে 15টি ফর্ম। তফসিল অনুযায়ী 25 ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণের শেষ দিন নির্ধারিত থাকলেও বুধবার সকালে সময় বৃদ্ধি করে 27 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত সময় বর্ধিত করেছে নির্বাচন কমিশন। 1 মার্চ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। 3 মার্চ প্রার্থী যাচাই বাছাই ও বৈধ তালিকা প্রকাশ ও প্রার্থিতা প্রত্যাহার, আর 9 মার্চ নির্বাচন। দেশের ক্রীড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ফেডারেশনগুলোর আর্থিক সংকট নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মূলত অর্থের অভাবে দেশের কোনো খেলা যেন প্রতিকূলতার মুখোমুখি না হয়, সেই লক্ষ্যে ফেডারেশনগুলোর জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেন প্রতিমন্ত্রী। সভায় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। যেসব ফেডারেশন মাঠের পারফরমেন্সে ভালো করছে এবং দেশের জন্য গৌরব বয়ে আনছে, তাদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। লালমনিরহাটের সীমান্তবর্তী চন্দ্রপুর ইউনিয়নের একমাত্র খেলার মাঠ এখন দখল আর অব্যবস্থাপনার কবলে। একসময় যেখানে প্রতিদিন বিকেলে জমত খেলাধুলা, সেই মাঠেই এখন উঠেছে দোকান ও বসতঘর। স্থানীয়রা মাঠটি উদ্ধার করে নতুন প্রজন্মের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। লালমনিরহাট থেকে সাব্বির আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন চন্দ্রপুর পরিষদ মাঠ একসময় ছিল ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্র। বিকেল হলেই বিভিন্ন বয়সের মানুষ ফুটবল, ক্রিকেট সহ নানা খেলায় মেতে উঠতেন। আয়োজন হতো টুর্নামেন্ট, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।
কিন্তু প্রায় 120 শতক সরকারি জমির এই মাঠ এখন আর আগের মতো নেই। স্থানীয়দের অভিযোগ, গত 2 দশক ধরে একের পর এক প্রভাবশালীদের দখলে কমেছে মাঠের পরিধি। বিভিন্ন সময়ে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতার প্রভাব খাটিয়ে মাঠের পশ্চিম ও উত্তর পাশে গড়ে তোলা হয়েছে 20 থেকে 25টি দোকান ও বসতঘর। অভিযোগ রয়েছে, সরকারি জমি দখল করে নির্মিত এসব দোকানপাট মোটা অঙ্কের টাকায় বিক্রি করেছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে এক সময়ের বিশাল খেলার মাঠ এখন অনেকটাই বাড়িঘর আর দোকানের আঙিনায় পরিণত হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তিগণ এই মাঠটি দখল করে রেখেছে। যেভাবে মাঠ দখল চলছে, দেখা যায় যে 6 মাসের মধ্যে এই মাঠটা একবার পুরা ধ্বংস হবে। নিঃস্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধির জন্য এবং জায়গার প্রয়োজনে বিভিন্নভাবে ফাউন্ডেশন দিয়ে বিভিন্নভাবে ওনারা দখল করার চেষ্টা করতেছে। খেলার উপযোগী ছিল মাঠটা, আর তখন থেকে আজ পর্যন্ত দেখতেছি মাঠের অবস্থা অত্যন্ত একবারে ছোট হয়ে গেছে। শুধু দখলই নয়, হাট বাজারের ময়লা আবর্জনাও ফেলা হচ্ছে মাঠে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে, খেলাধুলার পরিবেশও নেই। কিছু উদ্যমী কিশোর তরুণ এখনো খেলতে আসে, কিন্তু তাদের বল দোকান বা বাড়ির আঙিনায় গেলে শুনতে হয় কটূক্তি। স্থানীয়দের দাবি, খেলাধুলার জন্য দ্রুতই দখলমুক্ত করতে হবে এই মাঠ। এলাকার মধ্যে একটাই মাঠ, এই মাঠে আমরা দখল মুক্ত চাই। 4 দোকানে ঢুকে এখন বলটা যদি আনতে যাই তাহলে গালি দেয় যে এখানে খেলা যাবে না, এখানে কেউ কোনো জোর খাটাতে পারবে না, দখলদার মুক্ত একটা মাঠ থাকবে, আমরা এটাই আশা করি। কিছু কুচক্রী মহলের দ্বারা দখলদার হচ্ছে, এই দখল মুক্তর জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বিষয়টি এরই মধ্যে দৃষ্টিগোচর হয়েছে স্থানীয় প্রশাসনের। মিলেছে দ্রুত পদক্ষেপের আশ্বাস। বৈধ যে দোকানপাট উঠেছে তার সংখ্যা 18 থেকে 20 প্রশাসনের ব্যাপারে মানে অবগত আছে, এবং আমি আজকে সেখানে যাব। আমি এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। আইনগতভাবে যেভাবে রিপোর্ট নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে হয় সেই রিপোর্টটি আমরা নিয়েছি। আজকে আমাদের সহকারী কমিশনার ভূমি, আইন শৃঙ্খলা বাহিনী সহ সেখানে যাচ্ছে। যেটুকু কাজ হয়েছে সেটুকু উচ্ছেদ করে দিয়ে আসবে। দখলদারদের হাত থেকে মুক্ত করে পুরো মাঠটি গড়ে তোলা হবে খেলাধুলার উপযোগী করে, এমনটাই প্রত্যাশা চন্দ্রপুর ইউনিয়নবাসীর। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। এবার ফুটবলের খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের প্লে অফের ফিরতি লেগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও পিএসজি। প্রথম লেগের 1-0 গোলের লিড নিয়ে বেনফিকাকে আতিথেয়তা দেবে লস ব্লাঙ্কোরা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের প্রত্যয়ে গালাতাসারের মুখোমুখি হবে তুরিন ও ওল্ড লেডিরা। আর এগিয়ে থেকেই স্বদেশী মোনাকোকে আতিথ্য দেবে পারিসা জার্মেই। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 2টায়। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা, 15 বারের চ্যাম্পিয়ন, নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এই ক্লাবের ডিএনএতেই যেন লেখা আছে কামব্যাক, ড্রামা আর অপরাজেয় মানসিকতা। যে বেনফিকার বিপক্ষে বিধ্বস্ত হয়ে কপাল পুড়েছিল, সেই বেনফিকাকে তাদেরই মাঠে হারিয়ে নকআউটে 1 পা দিয়ে রেখেছে আর বেলোয়ার শিষ্যরা। এবারে ভেনিউটা বার্নাবিউ, প্রতিপক্ষের জন্য তা বরাবরই দুঃস্বপ্নের নাম। অবশ্য নতুন করে ইনজুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপে, জানিয়ে চিন্তার ভাঁজ পড়েছে আর বেলোয়ার কপালে। প্রথম লেগে খেলার চেয়ে বেশি আলোচনা ছিল বর্ণবাদ ইস্যু। ইউএফার তদন্ত চলমান। দ্বিতীয় লেগে নিষিদ্ধ অভিযুক্ত প্রেস্তিয়ানি, ভিকটিম বরাবরের মতোই ভিনিসিউস। স্বাভাবিকভাবেই ম্যাচের আগে প্রশ্ন, ভিনি কি থাকবেন ফিরতি লেগে? ভিনি ড্রেসিং রুমের সবচেয়ে মনোযোগী ছাত্র। সে একজন যোদ্ধা, সবসময় সে নিজেকে মেলে ধরেছে। আমি বিশ্বাস করি ও মাঠে নামবে এবং দারুণ কিছু উপহার দিবে। অন্যদিকে বেনফিকা আত্মবিশ্বাসী। শনিবার লিগে 3-0 গোলে জয় পেয়ে তারা ফর্মে ফিরেছে। প্রথম লেগে তারা রিয়ালকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে। তারা বিশ্বাস করে বার্নাবিউতে একটা অলৌকিক কামব্যাক সম্ভব। কোচ হোসে মরিনিও প্রথম লেগে লাল কার্ড দেখে সাসপেন্ড, তাই টাচ লাইনে থাকবেন না। কিন্তু তার ট্যাকটিক্স আর খেলোয়াড়দের লড়াইয়ের মনোভাব এখনও বেনফিকাকে শক্তিশালী করে রেখেছে। মুখোমুখি পরিসংখ্যানেও বেনফিকা এগিয়ে, 3 জয় 2 হার। 1962 সালের ইউরোপিয়ান কাপ ফাইনালে 5-3 গোলের জয়ের স্মৃতিও তাদের রয়েছে। নকআউটে যেতে পাহাড় সম বাঁধা ইউভেন্তুসের সামনে প্রথম লেগে গালাতাসারের বিপক্ষে তারা বিধ্বস্ত হয়েছে 5-2 গোলে। আর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে 3 বা তার বেশি গোলে হারা 49টি দলের মধ্যে মাত্র 4টি দল পরের রাউন্ডে উঠতে পেরেছে। 2 বার ইউরোপ সেরার মুকুট পরা ইউভেন্তুস এখন আহত বাঘ। ইন্টারের বিপক্ষে হারের পর কোমোর বিপক্ষেও ভেঙে পড়েছে তুরিনের ওল্ড লেডিরা। সেরিয়াতে দীর্ঘদিনের অপরাজিত হোম রেকর্ডও থেমেছে গেল শনিবার। ফর্ম বিবেচনায় নকআউট নিশ্চিতে গালাতাসারের বিপক্ষে অলৌকিক কিছুই করে দেখাতে হবে স্পলেত্তি শিষ্যদের। খেলা থামবে না, খবরও না, তবে আজকে এ পর্যন্তই।